তো ম্যাডাম, আপনি কত বছর আগে শুরু করেছিলেন এই শিক্ষালয়টি? 5 বছর আগে থেকে শুরু করেছিলাম। পাহাড়ে ঘুরে বেড়ায়, পড়াশোনার দিকে কোনো কিছুই নেই, এমনি খেলাধুলা করে। আর ডিজিটাল যুগ, এরকম করলে তো আর হবে না। শিক্ষা ছাড়া আমাদের বিপ্লব নয়। সোশ্যাল মিডিয়ার যাতে ব্যবহার করা না হয়। আমি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, সাধারণ মানুষ। আমি এই গ্রামের বাচ্চা যাতে ভালো করে পড়াশোনা করুক, এটা আমি চাই। কেমন যে সংস্থাটা এসেছিলেন, কত সালে এসেছিলেন দিদি? 2024 সালে এসেছিলেন। তারপরে কি সে সংস্থার এখানে এসেছে? না, 2024 সালে সে সংস্থাটা এখানে এসেছিলেন, তারপরে কিন্তু আসে। টিনের চালটি কি সেই সংস্থা থেকে আপনাকে করে দিয়েছে? না, না, না। গ্রামের মানুষরা এই টিনের চালটি আপনাদের করে দিয়েছে, না আপনি নিজে করেছেন? আমি নিজে করি না, সবার সহযোগিতায়, গ্রামের মানুষের সহযোগিতায় আপনি করেছেন। তো সেই গাড়িটি এটাতে করেই আমরা এত দূর পৌঁছালাম। জিলিং সেরেং এর যে বোর্ড, মানে এখান থেকেই একটু এগিয়ে গেলেই মালতী মুর্মুর বাড়ি। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি অযোধ্যা পাহাড়ের একদম কোলে। দেখতে পাচ্ছেন আমার পিছনে চারিদিকে রয়েছে অযোধ্যা পাহাড়। আমি রয়েছি ঠিক পাহাড়ের যে ভেতরের যে গ্রাম, সেই গ্রামে। তো আমরা যাব, আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন ভাইরাল যে মানুষটি, তার নাম মালতী মুর্মু। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, ইনি হলেন সেই মালতী মুর্মু ম্যাডাম। মালতী মুর্মুর বাড়িতে যেতে গেলে আমাকে উঠতে হবে ওই পাহাড়ের উপরে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। রাস্তার অবস্থাটা দেখুন, বৃষ্টি হয়েছে, বৃষ্টির জলে পুরো রাস্তার কিন্তু এমন অবস্থা। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা পাহাড়ে উঠছি। অলরেডি আমরা বেশ খানিকটা কিন্তু পাহাড়ের উপরে উঠে গেছি। এখন এই রাস্তা পার করে আমাদের আরও সামনে যেতে হবে। মানে এখান থেকে যে জায়গাটার নাম হচ্ছে খামার, সে খামার প্রায় 20 মিনিট লাগবে, এবং তারপর জিলিং সেরেং প্রায় 1 ঘন্টা রাস্তা। তো বুঝতেই পারছো, মানে জিলিং সেরেং যাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু মানে আলাদাই। মানে এই রাস্তা দিয়ে আরো উপরে উঠতে হবে, কাদামাটি রাস্তা, মানে প্রায় হেঁটে যেতে হবে। কত কিলোমিটার তার ঠিক নেই, এবং যতটা বাইকে যাওয়া যায়, কিন্তু বাইক তো বেশি উঁচু হলে উঠছে না। এখানেও কিন্তু একটা সমস্যা, বেশ কঠিন। তবুও আমরা যখন নেমেছি রাস্তায়, সেখানে আমরা পৌঁছেই ছাড়বো, এবং আপনাদের যে মালতী মুর্মু, তার সাথে কথা বলাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। অনেক কষ্টে আমরা প্রায় 2-3 ঘন্টা এই গাড়ি চালিয়ে আমরা পৌঁছালাম জিলিং সেরেং এর যে বোটটি, এই বোটের সামনে। মানে এখান থেকে জিলিং সেরেং গ্রামটি শুরু হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই কতটা উঁচু, এই উঁচু নিচু করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছি পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে। তো এই যে আমাদের যে গাড়িটি দাদার কাছ থেকে নেওয়া হয়েছে, এটি হলো সেই গাড়িটি। এটাতে করেই আমরা এত দূর পৌঁছালাম। দেখেছো, অনেক কষ্টে একটা জলের বোতল একটা দোকান থেকে পেয়েছি। এই যে জিলিং সেরেং এর যে বোর্ড, মানে এখান থেকেই একটু এগিয়ে গেলেই মালতী মুর্মুর বাড়ি। তো চলো এবার একদম কথা হবে মালতী মুর্মুর বাড়িতে গিয়ে। দেখতে পাচ্ছ এইখান থেকে গেলেই কিন্তু মালতী মুর্মুর বাড়ি, এবং তার যেখানে তিনি বাচ্চাদের পড়ান সেই জায়গাটা। তো সত্যি বলতে বন্ধুরা, এই জিলিং সেরেং এই মালতী মুর্মুর বাড়ি আসতে গেলে যে কতটা কঠিন পরিশ্রম করতে হবে, সেটা যারা আসবে একমাত্র তারাই বুঝতে পারবে। তো চলো নিয়ে যাব, আপনাদের দেখাবো প্রথমে স্কুলটা যেখানে উনি বাচ্চাদের পড়ায়, সেই স্কুলটা আমি আপনাদের প্রথমে দেখাবো। তো এই যে রাস্তা, এই এখানে আমরা গাড়িটা রেখেছি, রেখে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, উপরে উঠছি একটুখানি পাহাড়ের উপরে, যেখানে উনি বাচ্চাদের পড়ায়। তো প্রথমে আমি আপনাদের এই যে যেখানে বাচ্চাদের পড়ায় সেই বিদ্যালয়টি আপনাদের দেখাবো। অনেকটা কিন্তু উপরে উঠতে হচ্ছে, দেখলে বুঝতে পারবেন। দেখুন বেশ কিন্তু ঢাল আছে এই জায়গাটা। ও হাঁপিয়ে গেছি, মানে 2-3 ঘন্টা প্রায় এই বাইকে করে পাহাড়ের উপরে ওঠা খুব একটা সহজ ব্যাপার ছিল না। দেখতে পাচ্ছ এই যে জায়গা, এখানেই
তিনি বাচ্চাদের পড়াশুনো করান। আজকে যেহেতু রবিবার, আজকে কিন্তু মানে স্কুল ছুটি আছে। এই যে দেখতে পাচ্ছ স্কুল, কোনো একটা এনজিও থেকে এই যে এই টিনের চালটি লাগিয়ে দেওয়া হয়েছে স্কুলের। আজকে যেহেতু রবিবার, সেই কারণে স্কুল আজকে বন্ধ। প্রথমে আমি আপনাদের স্কুলটি একটু ঘুরিয়ে দেখাই। দেখুন, পুরো মাটির তৈরি এবং পাহাড়ের উপরে দেখছেন এই যে পাহাড়ের যে পাথর বড় বড়, সেই বড় বড় পাথর, এবং তার সামনে এই যে স্কুল। পাথরের উপরে উঠে আপনাদের স্কুলটি দেখাই। দেখুন, ওই দেখুন অনেকটা নিচে, কিন্তু তার উপরে বাচ্চাদের কিন্তু প্রতিদিন এতটা উপরে উঠে আসতে হয় স্কুলে। তো আমি একদিন স্কুলের পিছন দিকে রয়েছি, পড়ে যাচ্ছিলাম। এই যে স্কুল দেখতে পাচ্ছেন, পুরো মাটি দিয়ে তৈরি, পুরো পাহাড়, পিছনে পুরো জঙ্গল। সাপ পোকেরও কিন্তু ভয় থাকতে পারে, কারণ ভয় থাকতে পারে না, ভয় তো অবশ্যই আছে। দেখুন কি অবস্থা, চারিদিকে জঙ্গল। স্কুলটা আমি আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখালাম। এবার দেখি স্কুলের ভিতরে যাব, ভিতরে গিয়ে আমি কিছু দেখাতে পারি কিনা, যেখানে আমি পড়াই। পুরো অন্ধকার। দেখুন এই যে বোর্ড, এখানে একটি ছোট লাইট জ্বলছে, এবং এখানেই কিন্তু বাচ্চারা বসে পড়াশোনার জন্য। দেখুন এখানে বাচ্চারা পড়তে বসে, এখানে বসেই তারা পড়াশোনা করে। এখানে লাইটও লাগিয়ে দেওয়া হয়েছে, দেখলেন? এর ভিতরে বসেই বাচ্চারা পড়াশুনো করে। বন্ধুরা, এবার যাবো নাকি মালতী মুর্মুর সাথে দেখা পাই কিনা। ওনার সাথে দেখা পেলে ওনার সাথেও কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই উপরে স্কুল, এবং এই রাস্তা দিয়েই যেতে হবে মালতী মুর্মু দিদির বাড়িতে। তো আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে। এপাশে কিন্তু চাষবাস হয়, ক্ষেত হয়, কিছু চাষবাস করে এখানে স্থানীয় মানুষেরা। পুরো পাহাড়ের ভেতরে বাড়ি, চারিপাশে পাহাড়, মাঝখানে এমন আদিবাসী সব বাড়ি, মাটির এবং পাথরের তৈরি বাড়ি। দেখুন আমি কতটা নেমে আসলাম। দেখুন, দেখতে পাচ্ছেন সব মাটির তৈরি বাড়ি। এখানে কিন্তু মালতী মুর্মু দিদির বাড়ি। তো দেখি ওনার সাথে দেখা পাওয়া যায় কিনা, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। বন্ধুরা, এই যে ফাইনালি আমরা পেয়ে গেছি মালতী মুর্মু দিদির বাড়িতে, পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এই হলো মালতী মুর্মু দিদির বাড়ি। দেখুন আমরা পেয়ে গেছি মালতী মুর্মু ম্যাডামকে। তো ম্যাডাম, আপনি কত বছর আগে শুরু করেছিলেন এই শিক্ষালয়টি? 5 বছর আগে থেকে শুরু করেছিলাম। আচ্ছা, 5 বছর আগে থেকে। আচ্ছা, আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি বেশি দূর পড়াশোনা করিনি, হায়ার সেকেন্ডারি। হায়ার সেকেন্ডারি। আচ্ছা, আপনার কি এই পাহাড়ি এলাকায় বাড়ি ছিল আগে? না, আমার বাপের বাড়ি হচ্ছে ওই বুম্বুকদা অযোধ্যা পাহাড়ের মধ্যে পড়ে আর কি। অযোধ্যা পাহাড়ের মধ্যে। আচ্ছা, এখান থেকে কত কিলোমিটার হবে? এখান থেকে প্রায় 10 কিলোমিটার। আপনাদের এখানে তো গাড়ি সার্ভিস নেই, কিচ্ছু নেই। আচ্ছা, কতগুলো বাচ্চাকে পড়ান আপনি? এখানে আমাদের 2টো টোলা, কিন্তু আমাদের এটা একটা টোলা হচ্ছে, আর ওই সাইডে একটা টোলা, মানে 6টি টোলার বাচ্চা আসে আর কি। আচ্ছা, 6টি টোলার বাচ্চারা আসে, তার মানে মোটামুটি 70-80 জন হবে, তাই তো? না স্যার, 45। আচ্ছা, 45 জন। আচ্ছা, আপনি এখানে পড়ানো শুরু করেন তো বিয়ের পরে, তা আপনার বিয়ে হয়েছে মোটামুটি কত বছর হবে? 2019-এ। আচ্ছা, 2019 সাল থেকে আপনি এখানে বাচ্চাদের পড়ান। আচ্ছা, হঠাৎ আপনার কেন মনে হলো যে বাচ্চাদের পড়াতে হবে? তারা কি পড়াশোনা করে না? পাহাড়ে ঘুরে বেড়ায়, পড়াশোনার দিকে কোনো কিছুই নেই, এমনি খেলাধুলা করে, আর রাত্রিতে তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়ে। ডিজিটাল যুগ, এরকম করলে তো আর হবে না। কারণ শিক্ষা ছাড়া আমাদের বিপ্লব নয়, বিপ্লব ছাড়া আমাদের শান্তিও নয়। আমি এটা শুরু করি আর কি। সংসারে তো একটা কাজ থাকেই, তারপর সময় বের করে বাচ্চাদের পড়ানো, বাড়ি থেকে আপনাকে বাধা দেয়নি? স্যার, বাধা দেয়নি, বাড়ি থেকে আমাকে সাপোর্ট করে আর কি। আচ্ছা, আপনার স্বামীও চায় যে এই বাচ্চারা পড়াশুনো করে তারা শিক্ষার আলোয় আসুক, যাতে তাদের জীবনটা খারাপ না হয়, তাই তো? আচ্ছা, আপনার বাড়িতে কে কে আছে? আমার স্বামী, 2টো বাচ্চা আছে, আমি, আমার শ্বশুর আছে।
ও আচ্ছা, তা আপনার স্বামী কি কাজ করেন? উনি ওই চাষবাসে। তো বন্ধুরা, বিষয়টা এমন একটা পর্যায়ে এসেছে, এই যে দিদিটি মালতী মুর্মু, তার নামে এখন প্রচুর একটি নেগেটিভ বিষয় এই গ্রামে ছড়িয়ে পড়েছে। এই গ্রামের মানুষ তার উপরে ক্ষোভ প্রকাশ করছে, কারণ কিছু ইউটিউবার বা কিছু ফেসবুক পোস্টে এমনটাই গুজব রটানো হয়েছে যে এই গ্রামে কোনো স্কুল নেই। এই গ্রামে যে 85টি পরিবার আছে, সেই পরিবারের বাচ্চাদের জন্য কোনো স্কুল নেই। এটি একটি পুরোটাই গুজব, কারণ আমরা আস্তে আস্তেই দেখেছি এই গ্রামের কমসে কম পাহাড়ের উপরে উঠতে উঠতে 4-5টি স্কুল। তো এটা একটা নেগেটিভ দিকটা ছড়ানো হয়েছে, সেই কারণে কিন্তু ওনার উপরে প্রেশার আসছে। কারণ এখানকার যে দায়িত্বে আছেন তিনি, তার উপরে চাপ আসছে, তিনি বলছেন যে স্কুল নেই। স্বাভাবিক বিষয়, তার উপরে চাপটা আসাই স্বাভাবিক, কারণ যদি এইটা রটানো হয় তখন তার উপরে সরকার থেকে প্রেশার আসবে। কিন্তু এই জিনিসটা পুরোটাই মিথ্যা। এখানে স্কুল আছে, এখান থেকে প্রায় 1 কিলোমিটার কাছেই, বেশি দূর না, 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যেই স্কুল আছে। আর ইনি এখনো আমাদের বললেন যে ইনি কিন্তু কোনো স্কুল চালায় না, ইনি একজন সাদাসিধে গরিব মানুষ। ইনি সত্যি সোশ্যাল মিডিয়া এত কিছু বোঝে না। ইনি অনেক কষ্ট করে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তার বাবা মা তাকে অনেক কষ্ট করে পড়িয়েছেন, উচ্চ মাধ্যমিক পাশ করিয়েছেন। আমি কিন্তু দিদির বাড়ি ঠিক পিছনে দাঁড়িয়েই এই কথাগুলো আপনাদের বলছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এই মানুষটার নামে নেগেটিভ ছড়াবেন না। এই মানুষটা গরিব, সাদাসিধে, ওনার মুখ দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সাদাসিধে মানুষ। কিছু মানুষ এটা নিয়ে মানে যেটা হয় আর কি, সেই সুযোগটা নিচ্ছেন, সেই প্রেশারটা কিন্তু এনার উপরে আসে। দিদির নামে প্রচুর বদনাম হচ্ছে। বদনামটা কেমন? যে সংস্থাটা এসেছিলেন, কত সালে এসেছিলেন দিদি? 2024 সালে এসেছিলেন। তারপরে কি সে সংস্থার এখানে এসেছে? না, 2024 সালে সে সংস্থাটা এখানে এসেছিলেন, তারপরে কিন্তু আসেননি। এই টিনের চালটি কি সেই সংস্থার থেকে আপনাকে করে দিয়েছে? না, না, না। এই গ্রামের মানুষরা এই টিনের চালটি আপনাদের করে দিয়েছে, না আপনি নিজে করেছেন? আমি নিজে করি না, সবার সহযোগিতায়, গ্রামের মানুষের সহযোগিতায় আপনি করেছেন। তো এই টিনের চালটি কিন্তু গ্রামের মানুষের সহযোগিতায় করেছেন। কিন্তু তো আমরা সেই কারণেই বহু দূর থেকে আমরা এসেছি এই দিদির কাছে, যে যে আসল সত্যটা কি, যে মানুষ এত নেগেটিভিটি ছড়াচ্ছে যে এই হয়েছে, এই হয়েছে, এই সংস্থা থেকে এই করে দিয়েছে, স্কুল নেই এই গ্রামের মধ্যে। কিন্তু আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে প্রায় 4 থেকে 5টি প্রাইমারি স্কুল আছে, মানে নিচ থেকে উপর পর্যন্ত। এখান থেকে মানে বেশ, মানে 1 কিলোমিটার কাছে একটা প্রাইমারি স্কুল। হ্যাঁ, ওইটাতে আমাদের গ্রামের ছেলেপেলে ওখানেই বাচ্চারা পড়াশোনা করে। তো মানুষজন কি রটাচ্ছে 15 কিলোমিটারের ভিতরে কোনো স্কুল নেই। এটা কি সত্যি কথা? 15 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই। কিন্তু আমরা আস্তে আস্তে দেখলাম যে পরপর 4-5টা প্রাইমারি স্কুল। এটা কিন্তু অ্যাকচুয়ালি স্কুল নয়, এটা দিদি প্রাইভেট টিউশনি দেয়, মানে প্রাইভেট টিউটর যে কাজটা করে। বাচ্চারা যখন স্কুল থেকে পড়াশুনো সেরে এসে বাড়িতে আসে, বাড়িতে এসে আমাদের কি হতো, মাস্টার আসতো বাড়িতে, তাই তো? মাস্টার বা দিদিমণি আসতো, এসে আমাদের স্কুলের পড়াগুলো পড়িয়ে দিত। আপনি বাচ্চারা স্কুল থেকে পড়াশোনা করে আসছে, তাদের আপনারা সেই পড়াগুলো আপনি তাদেরকে পড়াচ্ছেন। কিন্তু মানুষ কি রটাচ্ছে যে গ্রামে কোনো স্কুল নেই। এতে গ্রামের মানুষ, কিন্তু স্বাভাবিক বিষয় যে গ্রামে স্কুল নেই, গ্রামের মানুষ ক্ষুব্ধ হবে, যে দিদির উপরে রাগ হবে, তার উপরে একটা প্রেশার আসবে। তো আমি অনুরোধ করব এই ভিডিওর মাধ্যমে যে এই নেগেটিভিটিটা ছড়াবেন না। ইনি একজন, দেখতে পাচ্ছেন এনার এ হচ্ছে বাড়ির অবস্থা। কিন্তু মানুষজন ফেসবুক জুড়ে একটা জিনিস, স্কুল করেছে, বাচ্চা কোলে নিয়ে। দিদির বাচ্চার বয়স কত বছর হবে? এই যে ছোট বাচ্চাটার বয়স 2.5 মাস বয়স। একটু ভাবুন, বাচ্চাটার বয়স 2.5 মাস বয়স, আর ফেসবুকে সবাই রটিয়ে বেড়াচ্ছে যে বাচ্চা কোলে নিয়ে দিদি 4 বছর ধরে পড়াচ্ছে। মানে কতটা মিথ্যে গুজব রটাতে পারে মানুষ। তো অনুরোধ করব যে মিথ্যে গুজব রটাবেন না, যাতে এই মানুষটার উপরে কোনো প্রেশার আসে। অলরেডি এই মানুষটার উপর কিন্তু অনেক প্রেশার এসেছে। কে কোথা থেকে ফোন করেছে সেটা ভিডিওর মাধ্যমে বললাম না, কিন্তু তার উপর অনেক প্রেশার আসছে। তিনি গরিব মানুষ, তিনি বাচ্চাদের সাহায্য করতে গিয়ে তার জীবনের জন্য খারাপ কিছু না চলে আসে। তো সেই বিষয়টা আপনাদের কাছে অনুরোধ রাখবো, যে নেগেটিভিটি ছড়াবেন না ভিউজ কামানোর জন্য, ঠিক আছে? এটাই আপনাদের কাছে অনুরোধ। তো আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অবস্থা, এই কিন্তু বাড়ির অবস্থা। তাহলে এনারা কিন্তু, তার স্বামী চাষবাস করে খায়, তাই তো? আপনাদের চাষের জমি কি এখানেই? হ্যাঁ, আমাদের এখানে পাশেই চাষের জমি। তো তারা চাষবাস করে খায়, নিজের যতটা সামর্থ্য সেটা দিয়ে তারা চালানোর চেষ্টা করে, গ্রামের মানুষের সহযোগিতায়, তাই তো? গ্রামের মানুষের সহযোগিতা, এটাই কিন্তু বারবার মানুষ বলছে যে গ্রামের মানুষের সহযোগিতায়। কিন্তু মানুষ নেগেটিভিটি ছড়াচ্ছে কি, যে ওই সংস্থা দিয়েছে, অমুক ইউটিউবার দিয়েছে। আদৌ কিন্তু কেউ এসে কিছু দেয়নি, এটাই তো বিষয়। তো এটাই অনুরোধ করব। তো নেগেটিভিটিটা ছড়াবেন না,
দিদির যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটাই আপনারা খেয়াল রাখবেন, এটাই বলার ছিল। তো দিদি আপনাকে যেমনভাবে আপনি পড়াচ্ছেন তেমনভাবে আপনি পড়িয়ে যান। ও প্রণাম জানাই যে আপনি এই কাজটা করে যান। আরো দিদির মোবাইল নাম্বারটা, আপনি মোবাইল নাম্বার কি কাকে দিয়েছিলেন প্রথম? আপনার যে পার্সোনাল মোবাইল নাম্বারটা দিল খানকে দিয়েছিলেন। তো দিল খান যে, আমি দিল খানের ভিডিও দেখি, দিল খান খুব একটা তার ভিডিও খারাপ লাগে না, কিন্তু এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো যে দিদির পার্সোনাল মোবাইল নাম্বারটি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়া থেকে পুরো জায়গাতে ছড়িয়ে গেছে। দিদিকে আপনার দিনে আপনার কবার করে ফোন আসছে? বলা যায় না, প্রচুর ফোন আসছে। আপনি ফোনটা লাস্টে তো সুইচ অফ করে রেখে দিয়েছেন। তাহলে একবার ভাবুন, মানুষটা, আপনার তো পরিবারের লোকও ফোন করতে পারে আপনাকে, আপনি সেই ভয়তে ফোন করতে পারছেন না। তো ফোন নাম্বারটা দেওয়া একদমই উচিত হয়নি সোশ্যাল মিডিয়া থেকে। এখন ওনার বাধ্য হয়ে ওনার হয়তো কি করতে হবে, সিম চেঞ্জ করতে হবে। তো এখন আপনি কি করবেন? সিমটা এখন তো আপনার চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে দেখেন, আপনাদের জন্য ওনার সিমটাই চেঞ্জ করে ফেলতে হবে, কারণ এত ফোন আসছে যে উনি ফোনটা সুইচ অফ করে রেখে দিতে বাধ্য হচ্ছে। তো এইভাবে সোশ্যাল মিডিয়াতে উচিত না যে তার ফোন নাম্বারটা দেওয়া, এটা একটা খুব খারাপ জিনিস। তো আর কিছু বলবো না, এটাই বলবো দিদি এভাবেই যেভাবে পড়াচ্ছে এভাবেই বাচ্চাদের পড়িয়ে যাক, যেন তার এই পড়ানোতে কোনো বাধা না আসে। আমাকে যেন সোশ্যাল মিডিয়ার যাতে ব্যবহার করা না হয়। আমি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, সাধারণ মানুষ। আমি এই গ্রামের বাচ্চা যাতে ভালো করে পড়াশোনা করুক, এটা আমি চাইছি। তার জন্য আমি ওই টিউশনের মতো আমি পড়াশোনা করাই আর কি। তাহলে দেখলেন দিদি বললো যেটা, সেটা আশা করি ওনার কথা আপনারা শুনবেন, যে তাকে যেন তার ছবি ব্যবহার করে বড় বড় ক্যাপশন দিয়ে যাতে নেগেটিভিটি না করা হয়, যে উনি গ্রামে স্কুল চালাচ্ছেন, উনি বাচ্চাদের সব পড়াশোনা করেছেন, স্কুলের নাম দিয়ে দিয়েছেন। একটা লোগো দেখলাম আমরা সোশ্যাল মিডিয়াতে, যে লোগোটা ওই সংস্থা থেকে আপনাকে লোগোটা দিয়েছিল, তাই তো? যে ড্রেসটা দিয়েছিল সেই সংস্থা থেকে লোগোটা দিয়ে গেছিল। তো সেই সংস্থা থেকে লোগোটা লাগিয়ে দিয়েছিলেন, সেটা নিয়েই কিন্তু এখন অনেক সমস্যা হচ্ছে। তো এখন কি করবেন? সেই লোগোটা এখন আপনি এখন কি করবেন? তুলে দেবেন, মানে লোগোটা তুলে ফেলবেন না রেখে দেবেন? না, ওটা আমি অবশ্যই আর রাখবেন না, এটা অবশ্যই উচিত যে লোগোটা তুলে ফেলে যে কোনো ড্রেস পরে তারা বাচ্চারা পড়াশোনা করতে আসতে পারে। আশা রাখবো এই গরিব মানুষটার কথা, এই দিদিটার কথা আপনারা রাখবেন। তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি হায়ার সেকেন্ডারি পাস। এই অবস্থার মধ্যে দিয়েও কিন্তু তিনি হায়ার সেকেন্ডারি পাস করে বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য তিনি মাঠে নেমেছেন। তো আশা করব যে নেগেটিভিটিটা ছড়াবেন না। তো এটাই ছিল বলার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।